নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো মনোজ বসুর লেখা একটি গল্প, রাত্রির রোম্যান্স। বধূ ডাকিল, ঘুমোচ্ছ? মনোময় পাশ ফিরিয়া শুইল এবং বলিল, হুম। বধূ কহিল, বালিশ কোথায়? অন্ধকারে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ গো, আমার বালিশ কোথায় লুকিয়ে রাখলে? না, এই যে পেয়েছি বলিয়া আন্দাজে বালিশ খুঁজিয়া লইয়া তাহার উপর শুইয়া পড়িল। মনোময় বলিয়া উঠিল, আহ, ঘাড়ের ওপর শুলে কেন? সরে গিয়ে জায়গা এসো। বধূ বলিল, সর্বনাশ, গায়ের ওপর শুয়েছি নাকি? পিদিমটা নিভে গেল, অন্ধকারে কিছু বুঝতে পারিনি। ভাগ্যিস কথা কইলে। কিন্তু কথা যদি মোটে নাই কহিত, তাহইলেও মনোময়ের অস্থিসার দেহটাকে তুলার বালিশ বলিয়া ভুল করা কাহারও উচিত নয়। এবার শুইয়া পড়িয়া বধূ চুপ করিয়া রহিল। কিন্তু কতক্ষণ একা একাই কথা চলিতে লাগিল। উফ, কি গরম! বৃষ্টি বাদলার নামগন্ধ নেই, গরমে সিদ্ধ করে মারছে। তার উপর দুটো উনুন যেন রাবণের চিতে। সেই বেলা থাকতে রান্নাঘরে ঢুকেছি, আর এই এখন বেরিয়ে আসা। ঘরে একটা জানলাও নেই। ওগো, ও কর্তা, ও ছোটবাবু, তোমার রান্নাঘরে একটা জানলা করে দাও না কেন? এইবার করে দাও, বুঝলে? তবু ছোটবাবু কোনো সাড়া দিল না। বোধ করি সে জানলা করিয়া দিবেই, তাই কথা কহিল না। বধূর মুখের কাছে ঘুরিয়া ঘুরিয়া কয়টা মশা ভন ভন করিয়া উঠিল। তবু যা হোক, কথার দোসর জটিল। ওই মানুষটাকে আর ডাকিয়া ডাকিয়া খুন হইবার দরকার নাই। মশার সঙ্গেই আলাপ শুরু হইল। দাঁড়া, কাল তোদের জব্দ করছি। সন্ধ্যাবেলা নারকলের খোসার আগুন করে আচ্ছা করে ধুনো দেব, দেখি ঘরে থাকিস কি করে। খানিক জোরে জোরে পাখা করিতে লাগিল। তারপর মনোময়ের গায়ে নাড়া দিয়া বলিল, ঘুমুচ্ছ কি করে? মশায় কামড়ায় না? সরে এসো একটু, মশারি ফেলি। এখানে বলিয়া রাখা যাইতে পারে যে ঘুম সম্বন্ধে মনোময়ের বিশেষ প্রকার নিপুণতা আছে। মশা ক্ষুদ্র প্রাণী, কামড়াইয়া কি করিবে? ঘুম যদি সত্য সত্যই আসিয়া থাকে, সুন্দরবনের বাঘে কামড়াইলেও ভাঙিবে না। বধূ মশারি ফেলিল। মনোময়ের পাশটা গুঁজিয়া দিবার জন্য গায়ের ওপর ঝুঁকিয়া পড়িল। খাটের একেবারে কিনারা ঘেঁষিয়া শুইয়াছে মনোময়। বধূ তাহার হাতখানা সরাইয়া দিল। যেখানে সরাইয়া রাখিল সেইখানেই এলাইয়া রহিল। পুনরায় তুলিয়া লইয়া সেই হাতখানা নিজের হাতের উপর রাখিল। তারপর মনোময়ের কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, ঘুমুলে নাকি? ওগো, শুনছ? এরই মধ্যে ঘুম? মনোময় নড়িয়া চড়িয়া পাশবালিশটা টানিয়া লইয়া বলিল, ঘুম কোথায় দেখলে? বলো, কি বলবে? বধূ বলিল, এসো খানিক গল্প করি, এত সকাল সকাল ঘুম হয় না। মনোময় কহিল, করো। কালকে আমি গল্প বলেছি, আজ তোমার পালা, সেই রকম কথা ছিল না? তবে? মনোময় বলিল, তা হোক, আজও তুমি বলো উষা, কালকের শেষটা শোনা হয়নি, ঘুম এসেছিল। বধূর নাম উষা। বলিল, আজও তেমনি ঘুমোবে তো? মনোময় কঠিন প্রতিজ্ঞা করিয়া বলিল, কখনো না। উষা কহিল, কিন্তু এখনই তো ঘুমোতে আরম্ভ করেছ, ওই যে দেখছি। মনোময় বলিল, দেখতে পাচ্ছ? অন্ধকারে তোমার চোখ জ্বলে বুঝি? উষা বলিল, জ্বলেই তো। 7 রাজার ধন মানিকের গল্প শোনোনি? অজগর সাপ সেই মানিক মাথা থেকে নামিয়ে গোবরে লুকিয়ে রাখল। গোবর ফুঁড়েও তার আলো বেরোয়। তেমনি একজোড়া মানিক হচ্ছে আমার এই চোখ দুটো। চিনলে না তো? মনোময় বলিল, কিন্তু মানিক ছাড়াও মেনি বেড়ালের চোখ অন্ধকারে জ্বলে। বিজ্ঞান পাঠ পড়ে দেখো। কিন্তু এবার তো আর চোখ দিয়ে দেখা নয় মশাই, হাত দিয়ে ছোঁয়া।
অন্ধকারের মধ্যে উষা মনোময়ের চোখের উপর হাত বুলাইয়া দেখিল উহা যথা নিয়মে মুদ্রিত হইয়া আছে। ভারী রাগিয়া গেল। বেশ, ঘুমো, খুব করে ঘুমো, আমি জ্বালাতন করব না বলিয়া সরিয়া গিয়া উল্টা দিকে মুখ করিয়া শুইল। মনোময়ও সরিয়া আসিল। আসিয়া তাহার একখানা হাত ধরিল, বলিল, ফিরে শো, অত রাগ করে না, এদিকে একবার ফিরেই দেখো ঘুমিয়েছি কি না। ফিরবে না? আহা, যদি কথা না বলো মাথা নাড়তে কি বাধা? অপর পক্ষ নির্বিকার, যেমন ঘুম পাইয়াছে তেমনি গভীর নিঃশ্বাস পড়িতেছে। মনোময় বলিল, ঘুমুলে নাকি? ও উষা, ঘুমিয়ে পড়েছ? তারও পরীক্ষা আছে। সত্যি সত্যি যদি ঘুমিয়ে থাকো, হ্যাঁ বলে জবাব দাও। এবার উষা কথা কহিল, খুব যাতা বুঝিয়ে যাচ্ছ। মনোময় হাসিতে হাসিতে বলিল, কি? এই যে বললে ঘুম এসে থাকলে আমি হ্যাঁ বলে উত্তর দেব, ঘুম এলে বুঝি জ্ঞান থাকে? ভাবো আমি বুঝি না কিছু, আমি বোকা। মনোময়ের দুর্গ্রহ, বলিয়া বসিল, বোকা নাও তো কি, আমি বরাবর জেগেই আছি। তুমি চোখে হাত দিয়ে বললে আমার চোখ বোঝা, খোলা চোখে হাত দিলে বুঝে যায় না কার? নিজের চোখে হাত দিয়ে দেখো না। আর এই নিয়ে তুমি মিছিমিছি রাগারাগি করলে। উষাকে বোকা বলিলে খেপিয়া যায়। বলিল, আমি বোকা আছি, বেশ আছি, তোমার কি? বলিয়া জানালার ধারে একেবারে খাটের শেষ প্রান্তে চলিয়া গেল এবং তাহার ও মনোময়ের মধ্যেকার ফাঁকটুকুতে দুম দুম করিয়া দুইটা বাঁশবালিশ ফেলিয়া দিল। মনোময় হতাশভাবে বলিল, তা বেশ, মাঝে একেবারে ডবল পাঁচিল তুলে দিলে। খানিক চুপ করিয়া থাকিয়া আবার বলিল, বেশ, আমার দোষ নেই, এবার নিশ্চিন্তে ঘুমানো যাক। যা বলিল তাই। হাই তুলিয়া সত্য সত্যই পাশ ফেরিয়া শুইল। তা হোক, উষাও পড়িয়া থাকিতে জানে। দুইজনে চুপচাপ। যদি কেহ দেখিতে পাইত, ঠিক ভাবিত উহারা নিঃসারে ঘুমাইতেছে। খানিক পরে উষা উসখুস করিতে লাগিল। এমনও হইতে পারে মনোময় সুযোগ পাইয়া এই ফাঁকে সত্য সত্যই খানিকটা ঘুমাইয়া লইতেছে। ইহার পরীক্ষা করিতে কিন্তু বেশি বেগ পাইতে হয় না, গায়ে একটু সুরসুরি দিলেই বোঝা যায়। ঘুম যদি ছলনা হয়, মনোময় ঠিক লাফাইয়া উঠিবে। চুপ করিয়া কখনো সুরসুরি হজম করিতে পারিবে না। কিন্তু যদি সে না ঘুমাইয়া জাগিয়াই থাকে এবং উষা গায়ে হাত দিবা মাত্রই হো হো করিয়া হাসিয়া ওঠে, না, রাগ করিয়া শেষকালে অতখানি অপদস্থ হওয়া উচিত হইবে না। ও ঘরে বড় জায়ের ছেলে জাগিয়া উঠিয়া কাঁদিতে লাগিল। শেষে তিনি দালানে আসিয়া ডাকিলেন, ছোট বউ, ও ছোট বউ, ঘুমুলি নাকি? বার দুই ডাকাডাকির পর উষা উঠিয়া গিয়া ভিতর হইতে জিজ্ঞাসা করিল, কি? তোর ঘরে স্পিরিটের বোতলটা আছে, বের করে দে, খোকার দুধ গরম করব। বোতল বাহির করিয়া দিয়া তোষকের তলা হইতে দেশলাই লইয়া উষা প্রদীপ জ্বালিল। মধ্যেকার পাশবালিশের প্রাচীর তেমনি অটল হইয়া আছে। উষা যখন উঠিয়া গিয়াছিল, অন্তত সেই অবকাশে বালিশ দুইটির অন্তর্ধান হওয়া উচিত ছিল। কাণ্ডখানা কি! দীপ ধরিয়া মনোময়ের মুখের দিকে তাকাইতেই বুঝিতে পারিল সে দিব্য অঘরে ঘুমাইতেছে। ঘুম যে অকৃত্রিম তাহাতে সন্দেহ নাই। দাম্পত্য জীবনের ওপর উষার ধিক্কার জন্মিয়া গেল। পুরুষ মানুষের কেবল চিঠিতে চিঠিতেই ভালোবাসা, ভালোবাসা না ছাই। গরমের ছুটিতে কদিনের জন্য বাড়ি আসা হইয়াছে একেবারে রাজ্যের ঘুম সঙ্গে করিয়া লইয়া। আজ যখন কাজকর্ম মিটাইয়া নিজেরা খাইয়া বাসন কোসন ও পিঁড়ি তুলিয়া এ ঘরে চলিয়া আসিতেছে, এমন সময় টুপ টুপ করিয়া রান্নাঘরের পিছনে সিঁদুরে গাছের তলায় কটা আম পড়িল। সেজোজা প্রস্তাব করিলেন, চল না ছোট বউ, আম কটা কুড়িয়ে আনি। উষা বলিল, এখন থাকবে, সকালে কুড়োলেই হবে। সেজোজা বলিলেন, সকালে কি আর থাকবে? রাত থাকতেই পাড়ার মেয়েগুলো কুড়িয়ে নিয়ে যাবে। তখন বড়জা মুখ টিপিয়া হাসিয়া বলিলেন,
না না, সেজবু ও ঘরেই থাক, আর একজনের ওদিকে ঘুম হচ্ছে না, তা বোঝো। চলো তুমি আর আমি কুড়াই গে। আজ তোরও ঘুম ধরেছে না রে উষা? উষার লজ্জা করিতে লাগিল, জোর করিয়া বলিল, না, আমিও কুড়োতে যাব। এবং খুব উৎসাহের সহিত আম কুড়াইয়া বেড়াইতেছিল। তখনই কিন্তু ছ্যাঁত করিয়া মনে উঠিয়াছিল, জাগিয়া আছে তো। এবারে মনোময় ট্রাঙ্ক হইতে উষা কখানা উপন্যাস আবিষ্কার করিয়াছে। আজ রান্নাঘরে ভাত চড়াইয়া দিয়া তাহার একখানা লইয়া বসিয়াছিল, সুপ্রসিদ্ধ গোবর্ধন পালিত মহাশয় রচিত অদৃষ্টের পরিহাস। বইখানা শেষ করিতে পারে নাই, ফ্যান উথলাইয়া উঠিল, অমনি সে পাতা মুড়িয়া রাখিয়া দিয়াছিল। এখন এমন করিয়া শুইয়া কি করা যায়, ঘুম যে আসে না। কুলঙ্গি হইতে বইখানা টানিয়া লইল, খাসা লিখিয়াছে। পড়িতে পড়িতে উষা অবিলম্বে মগ্ন হইয়া গেল। উপন্যাসের নায়িকার নাম অধীরা, সম্প্রতি তাহার সঙ্গীন অবস্থা। নায়ক প্রণয় কুমারকে দস্যু ভৈরব সর্দার ইতিপূর্বে বন্দী করিয়া লইয়া গিয়াছে। অধীরা অনেক কৌশলে তাহার সন্ধান পাইয়া স্বয়ং দস্যুগৃহে গিয়াছিল, এখন রাত্রিবেলা ফিরিয়া আসিতেছে। বর্ণনাটা এই প্রকার। একে অমাবস্যার রাত্রি, তাই আকাশ মেঘাচ্ছন্ন, সূচিভেদ্য অন্ধকার, কেবল মধ্যে মধ্যে খদ্যোৎকুল ঈষৎ জ্যোতি বিকিরণ করিতেছে। এই অন্ধকারমগ্ন নিস্তব্ধ নিশীতে অরণ্য সমাকীর্ণ পথপ্রান্তে উন্মাদিনীর ন্যায় ছুটিয়া চলিয়াছে কে? পাঠক পাঠিকাগণ নিশ্চয়ই চিনিতে পারিয়াছেন, ইনি আমাদের সেই জমিদার দুহিতা ষোড়শী সুন্দরী অধীরা। কণ্টকে পদযুগল রক্তাক্ত হইতেছে, তথাপি ভ্রুক্ষেপ নাই। এমন সময়ে পশ্চাদে পদধ্বনি শ্রুত হইল, নিশ্চয়ই ভৈরব সর্দারের অনুচর অনুসরণ করিতেছে। এইরূপ বিবেচনা করিয়া অধীরা আরো দ্রুত বেগে গমন করিতে লাগিল। পশ্চাতের পদধ্বনি ক্রমশ স্পষ্ট হইতে স্পষ্টতর হইতে লাগিল। অধীরা অধিকতর বেগে দৌড়িতে আরম্ভ করিল, কিন্তু দুর্দৈববশত একটি বৃক্ষকাণ্ডে বাঁধিয়া পদস্খলন হইল। অনুসরণকারী তৎক্ষণাৎ বজ্র মুষ্টিতে তাহার হস্ত ধারণ করিল। অধীরা নানা প্রকারে অঙ্গ সঞ্চালন করিয়া দস্যু হস্ত হইতে অব্যাহতি লাভের চেষ্টা পাইতে লাগিল। এই সময় বিদ্যুৎ স্ফুরণ হইল। দামিনীর তীব্র আলোকে দেখিতে পাইল অনুসরণকারী আর কেহ নহে, স্বয়ং প্রণয় কুমার। প্রণয় কুমার প্রশ্ন করিল, পাপিয়সী, এই গভীর রাত্রে নিবিড় অরণ্যের মধ্যে কোথায় চলিয়াছিস? আমি তোকে ভালোবাসিয়া পরম বিশ্বাসে বক্ষে ধারণ করিয়াছি, সেই বিশ্বাসের এই প্রতিদান? প্রণয় কুমার আরো কি বলিতে যাইতেছিল, কিন্তু অকস্মাৎ মেঘগর্জন দিংমণ্ডল প্রকম্পিত করিয়া তাহার কণ্ঠস্বর বিলুপ্ত করিয়া দিল, এবং প্রলয় বেগে ব্যাত্তা ও ধারাবর্ষণ আরম্ভ হইল। এই যে বাত্তা ও ধারাবর্ষণ শুরু হইল, ইহার পর পাতা দিনেক ধরিয়া আর তাহার বিরাম নাই। বর্ণনাগুলি বাদ দিয়া উষা পরের পরিচ্ছেদে আসিল। সেখানেও বৃহৎ ব্যাপার। প্রণয় কুমার একাকী 50 জন আততায়ীকে কিরূপ বিক্রম সহকারে ধরাশায়ী করিয়া দস্যুগৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিল, তাহার রোমাঞ্চকর বিবরণ। কিন্তু উষার তাহাতে মন বসিল না। ষোড়শী সুন্দরী অধীরা নায়ককে খুঁজিতে গিয়া যে উল্টা উৎপত্তি ঘটাইয়া বসিল, সে কোথায় গেল? প্রণয় কুমারের বিক্রমের বৃত্তান্ত পরে অবগত হইলেও চলিবে। উষা তাড়াতাড়ি একেবারে উপসংহারের পাতা খুলিল। উপসংহারে আসিয়া অধীরার দেখা মিলিল, কিন্তু বেচারি তখন অন্তিম শয্যায়। এমন সময়ে অতি আকস্মিক উপায়ে প্রণয় কুমার তথায় উপস্থিত হইল। স্থান সম্ভবত হিমালয় কিংবা বিন্ধ্যাচলের একটি নিভৃত গুহা, কারণ ইতিপূর্বে উত্তুঙ্গ পর্বত শৃঙ্গের বর্ণনা হইয়া গিয়াছে। উষা পড়িতে লাগিল। অধীরা বলিল, আসিয়াছ হৃদয় বল্লভ, আমি জানিতাম তুমি আসিবে। এই সংসারে ধর্মের জয় অবশ্যম্ভাবী,
শেষ মুহূর্তে বলিয়া যায়, আমি অবিশ্বাসিনী নহি। ভৈরব সর্দারের গৃহে যে ছদ্মবেশী নবীন দস্যু তোমার শৃঙ্খল উন্মোচন করিয়া দিয়াছিল, সে এই দাসী ভিন্ন আর কেহ নহে। হায়, আমাকে চিনিতে পারো নাই। প্রণয় কুমার বক্ষে করাঘাত করিয়া কহিল, আমি কি দুরাত্মা তোমার ন্যায় নিষ্পাপ সরলাকে তুষানালে দগ্ধ করিয়া হত্যা করিলাম? আমার এই দুষ্কৃতিতে অদ্য একটি অম্লান অনাঘ্রাত কুসুম কাল কবলিত হইতে চলিয়াছে। এই মহাপাপের প্রায়শ্চিত্ত কিসে হইবে? অধীরা গদগদ কণ্ঠে কহিল, তোমার কোনো দোষ নাই, সমস্তই অদৃষ্টের পরিহাস। আমার জন্য তুমি কত যন্ত্রণা সহিয়াছ। যাহা হোক, এই পৃথিবী হইতে অভাগিনীর অদ্য চিরবিদায়। আবার জন্মান্তরে দেখা হইবে। যাই প্রাণেশ্বর। এই বলিয়া অধীরা ঝঞ্ঝাতাড়িত লতিকার ন্যায় প্রণয় কুমারের পদতলে পতিত হইল। বই শেষ হইয়া গেল, তবু উষার ঘুম আসে না। ওই বইয়ের কথাই ভাবিতে লাগিল। এই সংসারে পুণ্যের জয়, পাপের ক্ষয় অবশ্যম্ভাবী, তাহাতে আর ভুল নাই। অত বড় দাম্ভিক দুর্ধর্ষ প্রণয় কুমার তাহাকেও শেষকালে অধীরার শোকে রীতিমতো বুক চাপড়াইয়া কাঁদিয়া ভাসাইতে হইয়াছে। হ্যাঁ, বই লিখিতে হয় তো লোকে যেন গোবর্ধন পালিত মহাশয়ের মতো করিয়া লেখে। বিছানার ওপাশে তাকাইয়া মনোময়ের জন্য অনুকম্পায় তাহার বুক ভরিয়া উঠিল। আজ ভালো করিয়া কথা কহিলে না, মাছের বালিশ দুইটা ছুঁড়িয়া ফেলিয়া একটু টানাটানিও করিলে না, করিলে তোমার অপমান হইত। বেশ, ঘুমাও, এমনি ভাবে অবহেলা করিয়া নিশ্চিন্তে আরামে ঘুমাও, কিন্তু একদিন বুক চাপড়াইতে হইবে। উষার রাগ আরো ভয়ানক হইল, রাগের বশে কান্না পাইল। এমন করিয়া এক বিছানায় শুইয়া থাকা যায়? উষা ভাবিতে লাগিল, এখনই একখানা চিঠি লিখিয়া দূরে, বহু দূরে, একেবারে চিরদিনের মতো চলিয়া গেলে হয়। কাল সকালে ঘুম হইতে উঠিয়া তখন প্রণয় কুমারের মতো হাহাকার করিতে হইবে। আলো লইয়া টেবিলের ধারে গিয়া সে সত্য সত্যই চিঠি লিখিতে বসিল, কিন্তু ছত্রপাঁচে লিখিয়া আর উৎসাহ পাইল না। কারণ দূরে, বহু দূরে, চিরদিনের মতো যে স্থানে চলিয়া যাইতে হইবে তাহার ঠিকানা জানা নাই তার। বাইরের উঠানের পরপারে পরিপূর্ণ জ্যোৎস্নায় লিচু গাছটি ডালপালা মেলিয়া ঝাঁকড়া চুল ডাইনি বুড়ির মতো দাঁড়াইয়া আছে। আর যাহাই হোক, এই রাত্রিতে দরজার খিল খুলিয়া উহার তলা দিয়া কোথাও যাওয়া যাইবে না, ইহা নিশ্চিত। অতএব চিরদিনের মতো দূরে, বহু দূরে যাইবার আপাতত তাড়া নাই। উষা পুনরায় বিছানায় শুইতে আসিল। আসিয়া দেখে ইতিমধ্যে মনোময় জাগিয়া উঠিয়া মিটমিট করিয়া তাকাইয়া আছে। আলো নিভাইয়া গম্ভীর মুখে সে শুইয়া পড়িল। হঠাৎ মনোময় ত্রস্তভাবে বলিয়া উঠিল, উষা, উষা, দেখেছ? লিচু গাছের ডালে কে যেন ধপধপে কাপড় পরে দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে ওই মগডালের দিকে তাকিয়ে দেখো না। উষা বুঝিল ইহা মিথ্যা কথা। সে বড় ভীতু বলিয়া মনোময় মিছিমিছি ভয় দেখাইতেছে, তবু তাকাইয়া দেখিবার সাহস হইল না। সে চোখ বুঝিল, কিন্তু চোখ বুঝিয়া আরো মনে হইতে লাগিল যেন সাদা কাপড় পরিয়া তাহার মেজোজা একেবারে চোখের সামনে ঘুরঘুর করিয়া বেড়াইতেছেন। এই বাড়িতে মেজোজা গিয়াছেন, চৈত্রে চৈত্রে 1 বৎসর হইয়া গিয়াছে। লিচুতলা দিয়া তাহাকে শ্মশানে লইয়া গিয়াছিল। উষা এমন করিয়া আর চোখ বুজিয়া থাকা বড় সুবিধাজনক বোধ করিল না। একবার ভাবিল, তাকাইয়া সন্দেহটা মিটাইয়া লওয়া যাক। মিছা কথা তো নিশ্চয়ই, ভূত না হাতি। সাহস করিয়া সে চোখ খুলিল।
কিন্তু তাকাইয়া দেখা বড় সহজ কথা নয়। ক্যাচ ক্যাচ কটকট করিয়া বাঁশ বনের আওয়াজ আসিতেছে। তাকাইতে গিয়া কি দেখিয়া বসিবে তাহার ঠিক কি? মনোময়ের উপর আরো রাগ হইতে লাগিল। এতক্ষণে ঘুমাইয়া ঘুমাইয়া জ্বালাইল, এখন জাগিয়া উঠিয়াও এমন করে। উঠিয়া তাড়াতাড়ি জানালা বন্ধ করিতে গেল, অমনি মনোময় খপ করিয়া তাহার হাত ধরিয়া বসিল। ও কি, কি হচ্ছে? এই গরমে জানালা বন্ধ করলে টিকব কি করে? উষা বলিল, আমার শীত করছে। মনোময় বলিল, বৈশাখ মাসের শীত কি গো? উষা বলিল, শীত করে না বুঝি? কখন থেকে একলা একলা খোলা হওয়ায় পড়ে আছি। উষার গলার স্বর ভারী ভারী। মনোময় বলিল, আচ্ছা আমি জানালার দিকে শুই, তুমি এই দিকে, কেমন? উষা কহিল, থাক থাক, আর দরদে কাজ নেই। দুফোঁটা চোখের জল গড়াইয়া আসিয়া মনোময়ের গায়ে পড়িল। মনোময় শুনিল না। বালিশ দুটাকে একপাশে ফেলিয়া জোর করিয়া ধরিয়া উষাকে ডান দিকে সরাইয়া দিল। উষা আর নড়িল না, শুইয়া রহিল একেবারে চুপচাপ। খানিকক্ষণ পরে মনোময় ডাকিল, ওগো। উষা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। মনোময় জিজ্ঞাসা করিল, হাসছ কেন? উষা বলিল, ঘুমুচ্ছিলে যে বড়। মনোময় কহিল, তুমি যে রাগ করেছিলে বড়, এমন ভয় দেখিয়ে দিলাম। উষা বলিল, না, তুমি বড্ড খারাপ, অমন ভয় আর দেখিও না। আমি সত্যি সত্যি যেন দেখলাম সাদা কাপড় পরা মেজদিদির মতো কে একজন, এখনো বুক কাঁপছে। তুমি সরে এসো, বড্ড ভয় করে। ভাব হইয়া গেল। টং। বড় জায়ের ঘরে ক্লক আছে। নিশুতি রাত্রে তাহার শব্দ আসিল। মনোময় বলিল, ওই 1টা বাজল, আর বকে না, এবার ঘুমানো যাক। উষা বলিল, একবার আওয়াজ হলেই বুঝি 1টা বাজবে? উফ, কি বুদ্ধি তোমার! বাজলো এই মোটে 9:30। মনোময় বলিল, 9:30 বেজে গেছে 3.5 ঘন্টা আগে। উষা বলিল, না হয় 10:30, তার বেশি কখনো নয়। মনোময় বলিল, তারও বেশি। আচ্ছা দেশলাই চালো, আমার হাত ঘড়িটা দেখা যাক। আচ্ছা দেশলাই চালো, আমার হাত ঘড়িটা দেখা যাক। উষা তবু তর্ক ছাড়িল না। তা বলে এর মধ্যে 1টা বাজতেই পারে না। মনোময় বলিল, আলোটা জ্বালো আগে। জ্বালি, তুমি বাজি রাখো, হেরে গেলে আমায় কি দেবে? মনোময় বলিল, যা দেব তা এখনো দিতে পারি, মুখটা এদিকে সরাও। উষা বলিল, যাও। দেশলাই ধরাইয়া কুলুঙ্গির মধ্যে হইতে হাত ঘড়ি বাহির করিয়া দেখা গেল কাহারও কথা সত্য নয়। 1টা বাজে নাই, 2:30 বাজিয়া গিয়াছে। সর্বনাশ! উষা শঙ্কিত হইয়া পড়িল। আবার খুব সকালে সকলের আগে উঠিতে হইবে, না হইলে রাধারানী নামক এক খুদে ননদী আছে, সে উহাকে খ্যাপাইয়া মারিবে। বিছানায় স্বচ্ছ জ্যোৎস্না, চাঁদ অনেক নামিয়া পড়িয়াছে। উষা হঠাৎ ধর্মর করিয়া জাগিয়া উঠিয়া বসিল। আগে বুঝিতে পারে নাই, শেষে দেখিল তখনও ভোর হয় নাই। ভালো হইয়াছে, সেজোজা ও রাধারানীকে ডাকিয়া তুলিয়া রাত থাকিতে থাকিতেই ননদ ভাজে মিলিয়া বাসন মাজা, গোবর ঝাঁট দেওয়া ও আর সকল কাজ সারিয়া রাখিবে। শাশুড়ি সকালে উঠিয়া দেখিয়া একেবারে অবাক হইয়া যাইবেন। খাট হইতে নামিয়া দাঁড়াইয়া আগের রাত্রির কথাগুলি ভাবিতে ভাবিতে উষার হাসি পাইল। বাপরে বাপ, মানুষটি এত ঘুমাইতে পারে, এখনো বেহুশ। আগে ভালো করিয়া দেখিয়া লইল মনোময় সত্য সত্যই ঘুমাইয়াছে কিনা। তারপর চুপি চুপি তাহার পায়ের গোড়ায় প্রণাম করিল। এ কয়দিন রোজ সকালেই সে প্রণাম করে, কারণ গুরুজন তো।
রাত্রে ঘুমের ঘরে কতবার গায়ে পা লাগে, তবে মনোময়কে চুরি করিয়া কাজটা করিতে হয়। সে জানিতে পারিলে ঠাট্টায় ঠাট্টায় অস্থির করিয়া তুলিবে। মনোময় একটু পরে জাগিল, তাকাইয়া দেখে উষা পাশে নাই। আকাশে তখনও চাঁদ আছে, কি কাজে হয়তো বাহিরে গিয়াছে। ঘুমের ঘরে এমনই একটা যাতা ভাবিয়া সে আবার ঘুমাইয়া পড়িল। সকালে জাগিয়া উঠিয়াও পাশে উষাকে দেখিতে পাইল না। তাহাতে অবশ্য আশ্চর্য নাই, রোজ সকালে উষা অনেক আগে উঠিয়া যায়। সেলফ হইতে দাঁতন লইতে গিয়া মনোময় দেখিল টেবিলে প্যাডের ওপর উষার হাতের লেখা চিঠি রহিয়াছে। রাত্রে বসিয়া বসিয়া কি লিখিতেছিল বটে। উষা লিখিয়াছে, তোমার কোনো দোষ নাই, তুমি আমার জন্য কতই না যন্ত্রণা সহিয়াছ, তুমি কতই বিরক্ত হইয়াছ। এই পৃথিবী হইতে অভাগিনী চিরবিদায়, জন্মান্তরে দেখা হইবে, যাই। ইহার পরে প্রাণেশ্বর কথাটা লিখিয়া ভালো করিয়া কাটিয়া দিয়াছে। উষার পেটে পেটে যে এত, তাহা মনোময় জানিত না। এইরূপ লিখিবার মানে কি? যাহা হোক, সে বাহিরে গেল। অন্যদিন উষা এই সময় রান্নাঘরের দাওয়ানিকায়, আজ সেখানে নাই। এবার একটু শঙ্কা হইল। মেয়েরা তো হামেশাই আত্মহত্যা করিয়া বসে, যখন তখন শুনিতে পাওয়া যায়। খিড়কির পুকুর বেশি দূরে নয়, জলও গভীর, কিন্তু কি কারণে উষা যে এত বড় সাংঘাতিক কাজ করিবে তাহা বুঝিতে পারিল না। রাত্রে ঘুমের ঘরে হয়তো সে কি বলিয়াছে। আনাজ কানাজ সকল সন্দেহজনক স্থান দেখিয়া আসিল, উষা কোথাও নাই। এমন মুশকিল যে এ কথা হঠাৎ মুখ ফুটিয়া কাহাকে জানাইতে লজ্জা করে। পোড়ার মুখী রাধারানীটাও সকাল হইতে কোথায় বাহির হইয়াছে যে তাহাকে দুটো কথা জিজ্ঞাসা করিয়া দেখিবে। অবশেষে মনোময় বড় বৌদির ঘরে ঢুকিল। সে ঘর ইতিপূর্বেই একবার খুঁজিয়া দেখা হইয়াছে। বড়বধূ বিছানা তুলিতেছিলেন। বোধ করি মনোময়ের গতিবিধি লক্ষ্য করিয়া থাকিবেন। হাসিয়া বলিলেন, হারানিধি মিলিল না? না ভাই, আমি চোর নই। ঘর তো আমাদের অজান্তে একবার দেখে গিয়েছ, এইবার বিছানাপত্র ঝেড়ে চুড়ে দেখাচ্ছি, এর মধ্যে মেরে রাখিনি। মনোময় বলিল, ঠাট্টার কথা নয় বৌদি, ছোট বউ কোথায় গেল বলো দেখি, এই দেখো চিঠি। বলিয়া চিঠিখানা দেখাইল। চিঠি পড়িয়া বড়বধূ গম্ভীর হইয়া গেলেন। বলিলেন, কি হয়েছিল বলো তো, এ তো ভয়ের কথা। মনোময় প্রতিধ্বনি করিল, সাংঘাতিক ভয়ের কথা, তোমার দাদাকে বলি তবে? বিমর্ষ মুখে মনোময় বলিল, না বলে উপায় কি? বড়বধূ বলিলেন, ভালো করে খুঁজে টুজে দেখেছ তো? কোথাও বাকি রাখিনি বৌদি। গোয়ালঘর, সিঁদুরে আমতলা, চিলেকোঠা, তোমার নিজের ঘরে, সিন্দুকের তলায় কি বাক্সের পাশে, দুষ্টুমি করে লুকিয়ে টুকিয়ে থাকতে পারে। মনোময় বলিল, তাও দেখেছি, তন্ন তন্ন করে দেখেছি। বড়বধূ হতাশভাবে বলিলেন, তবে কি হবে? আচ্ছা, সিন্দুকের ভিতরে, বাক্সের ভিতরে? বলিতে বলিতে হাসিয়া ফেলিলেন। মনোময় মাথা নাড়িয়া বলিলেন, বৌদি, ব্যাপার কিন্তু সহজ নয়। বড়বধূ বলিলেন, নয়ই তো। আচ্ছা, এসো তো আমার সঙ্গে, আমি একটু দেখি। বলিয়া মনোময়কে সঙ্গে করিয়া রান্নাঘরের দাওয়ায় উঠিয়া জিজ্ঞাসা করিলেন, এ ঘরটা দেখেছ? এত সকালে রান্না বান্না নাই, এ ঘরে আসিবে কি করিতে? কিন্তু ভিতরে ঢুকিয়া দেখিল থালার উপর লঙ্কা আর লবণ সহযোগে কাঁচা আম জারানো হইয়াছে। মুখোমুখি বসিয়া উষা আর রাধারানী নিঃশব্দে মনোযোগের সহিত আহার করিতেছে। মনোময়কে দেখিয়া ঘোমটা টানিয়া দিয়া উষা হাত গুটাইয়া লইল।
রাধারানী হাসিয়া উঠিল। শুনছিলেন মনোজ বসুর লেখা একটি গল্প, রাত্রির রোম্যান্স। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।